গালে হাত দিয়ে চোখে পানি নিয়ে ভরা ক্যাম্পাসে দাঁড়িয়ে আছে অরুণিমা। অরু তার সামনে দাঁড়িয়ে আছে তারই চাচাতো ভাই ইলাপ চৌধুরী। ইলাপ রেগে বলে ওঠে, তোর সাহস কি করে হয় আমাকে ভালোবাসার কথা বলিস? এই কোনো দিক দিয়ে তোর সাথে আমার যায় না। না আছে রূপ, না আছে কোনো গুণ। আর এই চেহারা নিয়ে এসেছিস আমাকে ভালোবাসতে? এই বলে তার পাশে থাকা একটা মেয়েকে টেনে অরুর সামনে দাঁড় করায় আর বলে, আমি ইরিনাকে ভালোবাসি। দেখে নে আমার ভালোবাসার মানুষটিকে। দেখতে ইরিনা কতটা সুন্দর ফর্সা। ওকে দেখলেই মনে ভালোবাসার ফিলিংস আসে। আর তোকে দেখলে আমার বমি আসে অরু। তোর এই কুৎসিত চেহারাটা দেখলে আমার ভীষণ রাগ হয়। এই বলে জোরে চিল্লিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলে, এই তোরা দেখ তো এই মেয়েটির সাথে কোন দিক দিয়ে আমার যায়। আমার মতো সুদর্শন পুরুষকে কি ওর সাথে মতো কালী মেয়ের সাথে মানায়, তোরাই বল। ইলাফের কথায় সবাই হেসে ওঠে। লজ্জায় অপমানে অরুর চোখ থেকে পানি পড়তে থাকে। ইলাফ আবারও অরুকে বলে, আমাকে ভালোবাসি বলার আগে আজকের এই থাপ্পড়ের কথা মনে রাখিস। তোর মতো মেয়ের সাথে তোর মতো কোনো কালা চানকেই মানায়, বুঝলি? কথায় শুনে লাখ টাকার স্বপ্ন দেখা মোটেও ভালো না, বুঝেছিস? যে আমার চোখের সামনে থেকে যা। ইলাফের ভয়ে অরু কিছুটা কেঁপে ওঠে, ছলছল দৃষ্টি নিয়ে তাকায় ইলাফের দিকে। ইলাফ ইরিনাকে এক হাতে ধরে নিজের সাথে জড়িয়ে নেয়। এই দৃশ্যটুকু অরুর কলিজায় গিয়ে বেঁধে। ভালোবাসা বুঝি এমনি? কাউকে ভালোবাসলে তার ভাগ বুঝি কাউকে দেওয়া যায় না? অরু আর এক মুহূর্ত দাঁড়ায় না সেখানে। কাঁদতে কাঁদতে দৌড়ে যেতে থাকে সেখান থেকে। আর ভাবতে থাকে কিছুক্ষণ আগের ফ্ল্যাশব্যাক। ওরু যখন ভার্সিটিতে আসে তখন ওরুর চোখ যায় ইলাফের দিকে। ইলাফ ইরিনার সাথে হেসে হেসে কথা বলছে এবং বারবার ইরিনার গায়ে ঢলে পড়ছে। ইরিনাও সেই সেম কাজ করছে। তা দেখে ওরু সহ্য হয় না, কারণ ওরু অনেক আগের থেকে ইলাপকে ভালোবাসে। হৃদয়ের সবটা জুড়ে আসে ইলাপ নামের এই পুরুষটি। ওরু সোজা গিয়ে দাঁড়ায় ইলাপের সামনে এবং টান দিয়ে ইলাপকে ইরিনার থেকে সরিয়ে আনে আর বলে, আমি তোমাকে ভালোবাসি ইলাপ ভাইয়া। তুমি আমি ছাড়া আর কোনো মেয়ের সাথে মিশবে না এবং কোনো মেয়ের সাথে কথাও বলবে না। এই কথাটা বলার সাথে সাথে অরুর গালে পরপর দুইটা চড় পড়ে এবং এই অপমানজনক কথাগুলো তার শুনতে হয়। অরুর গায়ের রং কিছুটা চাপা, একদম কালোও নয়, শ্যামবর্ণের। কিন্তু এই রং নিয়ে তার কম কথা শুনতে হয় না। অনেকে অনেকে কিছু বলে অরুর গায়ের রং নিয়ে। অরুর একটা বড় বোন ঈশিতা, সে দেখতে ভীষণ সুন্দরী। তাকে সবাই ভীষণ ভালোবাসে। আচ্ছা, গায়ের রঙই কি সব? যার গায়ের রং ফর্সা সেই বেশি প্রাধান্য পায় এই সমাজে, আর যার গায়ের রং চাপা তাকে সহ্য করতে হয় এই সমাজের কত কটূক্তি কথা, কত অপমানজনক কথা শুনতে হয় কালো মেয়েদের। অথচ তারা এটা চিন্তা করে না যে কালোরা আছে বলে ফর্সারা এতটা কদর, নয়তো এত কদর থাকতো না। অরুর বাপ চাচা দুইজন। বড় চাচা আমিনুর ইসলাম চৌধুরী, তার এক ছেলে এক মেয়ে। ছেলে ইলাপ চৌধুরী আর মেয়ে রিমা চৌধুরী। আর অরুর বাবা এনামুল চৌধুরী। অরুরা দুই বোন, বড় বোন ঈশিতা আর অরু। জয়েন্ট ফ্যামিলিতে সবাই একসাথে থাকে। অরু এবার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। ছাত্রী হিসেবে তেমন একটা ভালো না। ভালো থাকবে কি করে? সে তো ভালো করে পড়েই না, সারাদিন দুষ্টুমি ফাজলামিতে মেতে ওঠে। অরু চঞ্চল স্বভাবের মেয়ে, তাই তো ইলাপ বলল যে তার কোনো গুণ নেই, কারণ ইলাপ টপার স্টুডেন্ট, খুব ভালো সুদর্শন পুরুষ, তাই তো তার এত অহংকার। কালো রং তার দু চোখের বিষ। ওরও কান্না করতে করতে রাস্তা দিয়ে হাঁটছে। ইলাপের কথাগুলো আজ তাকে ভীষণ কষ্ট দিচ্ছে। কথায় আছে না, ভালোবাসার মানুষটি একটা ফুলের টোকাও দিলেও কলিজায় লাগে, আর সেই জায়গায় তো ইলাপ তার দুর্বলতাকে আঘাত এনেছে। তাকে সবার সামনে অপমান করছে, সে কি করে সহ্য করবে? ওরও চোখের পানি মুছে নেয় এবং মনে মনে বলে, অনু মনে মনে বলছে, আমাকে তুমি এতটাই ঘৃণা করো যে আমাকে দেখলে তোমার বমি আসে? আচ্ছা, তুমি এই কথাগুলো বলার আগে কি একবারও ভাবলে না যে আমার মনের অবস্থাটা কেমন হতে পারে?
তুমি আমাকে বুঝতেই পারলে না ইলাভ ভাইয়া, একদিন না তোমার পস্তাতে হয়। সত্যি, থাকতে মানুষের মূল্য দেয় না, কিন্তু হারালে বুঝতে পারে তার মূল্য কতখানি। কিন্তু তখন বুঝতে পারলে বা হাহা করলে কি হবে? যা হারানোর তা তো হারিয়েই যায়। ওরও বাড়িতে গিয়ে সোজা নিজের রুমে যায়, কাঁধে ব্যাগটা টেবিলে রেখে ওয়াশরুমে চলে যায় এবং পানির ট্যাপ ছেড়ে তার নিচে বসে চিৎকার করে কান্না করতে থাকে। এত অপমানের যোগ্য কি আদৌ? কি করে পারলো এতগুলো মানুষের সামনে তাকে এবং তার ভালোবাসাকে অপমান করতে? বেশ কিছুক্ষণ পানিতে ভিজতে থাকে অরু, কাঁদতে কাঁদতে চোখগুলো ফুলে উঠছে। কিছুক্ষণ পর অরুর বোন ঈশিতা রুমে আসে। অরুকে দেখতে না পেয়ে খুঁজতে থাকে, কিন্তু পরক্ষণে ওয়াশরুমের পানির আওয়াজ পায়। বুঝতে পারে অরু শাওয়ার নিচে, কিন্তু এসেছে তো অনেকক্ষণ হলো। এতক্ষণ এভাবে ভিজলে তো ঠান্ডা লেগে যাবে। তাই দরজা ধাক্কা দিয়ে বলে, অরু পাখি তাড়াতাড়ি বেরিয়ে আয়। এতক্ষণ কি করছিস তুই? বেশিক্ষণ থাকলে ঠান্ডা লেগে যাবে বোন। বড় বোনের ডাকে অরুর হুঁশ ফিরে আসে। সে তাড়াতাড়ি উঠে ট্যাপ বন্ধ করে দেয় এবং কাপড় পাল্টে বেরিয়ে আসে। এতক্ষণে ঈশিতা বিছানায় ছিল। অরু আসতে অরুর দিকে তাকিয়ে অরুর ফোলা চোখ দেখে চমকে যায় ঈশিতা। ঈশিতা তার বোনকে ভীষণ ভালোবাসে। ঈশিতা অরুকে বলে ওঠে, কি হয়েছে অরু পাখি, তোর চোখগুলো এমন ফুলে আছে কেন? অরু বোনের কথায় থমকে যায়। কি বলবে তার বোনকে এখন? কিছুতেই যে তার কষ্টের কথা জানাতে চায় না। তার কষ্ট সে নিজের মাঝে রাখতে চায়। তাই কথাটা কাটিয়ে বলে ওঠে, তেমন কিছু না আপু, আমার খিদে পেয়েছে, কিছু নিয়ে আসো প্লিজ। অরুর কথায় ঈশিতা খাবার আনতে রুম থেকে বেরিয়ে যায়। বিকেলের দিকে ইলাপ বাড়িতে আসে। অরু সিঁড়ি দিয়ে নিচে নামছিল। ইলাপ অরুকে দেখেও না দেখার ভান করে সিঁড়ি বেয়ে উপরের দিকে যেতে থাকে আর ফোনে বলতে থাকে, হ্যাঁ জান, এইমাত্র বাড়ি আসলাম। আচ্ছা সোনা পাখি, এখন ফ্রেশ হয়ে তোমাকে ফোন দিব আবার। আই লাভ ইউ জানেমান। এসব বলতে বলতে নিজের রুমের দিকে চলে যায়। আর এদিকে ইলাফের এক একটা কথা অরুর কলিজায় গিয়ে বিচ্ছে। হৃদয়ের এক অদ্ভুত পীড়া দিচ্ছে যা সহ্য করার মতো নয়। হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। রাতে অরু বেখেয়ালিভাবে হেঁটে নিজের রুমের দিকে যাচ্ছিল। হঠাৎ কারোর সাথে ধাক্কা খায়, কিন্তু মানুষটাকে দেখার আগে কেউ সজোরে থাপ্পড় বসিয়ে দেয়। থাপ্পড়টা এত জোরে দিয়েছে যে অরুর মাথাটা ঝিমঝিম করছে, চোখের কোণায় পানি জমে খেয়েছে। তাকিয়ে দেখে ইলাপ অগ্নিদৃষ্টিতে তাকিয়েছে। অরু কিছু বলতে যাবে, তখনই ইলাপ ধমকে দিয়ে বলে, এই মেয়ে, সমস্যা কি তোর? তোর প্রপোজালে রাজি হয়নি দেখে কি এখন নিজের শরীর দিয়ে আমাকে সিডিউস করতে চাইছিস? এখন তো দেখছি তুই চরিত্রহীন। ছি, তোর মতো মেয়ে আমার চাচাতো বোন ভাবতেই আমার গা গুলিয়েছে। এই স্টুপিড মেয়ে, তোর এমন আলতু ফালতু প্ল্যান অন্য কোথাও গিয়ে কাজে লাগা। আমার উপর অ্যাপ্লাই করিস না। দেখি তোর মতো কালো মেঘে কে পাত্তা দেয়। এই বলে গটগট করে চলে যায় সেখান থেকে। আর ওরু যেন পাথরের মূর্তির ন্যায় দাঁড়িয়েছে, ভাবছে এতটা নিম্নমানের মানুষ কি করে হতে পারে? কি নিজ চিন্তাধারা! শুধুমাত্র তাকে ভালোবাসার অপরাধে তাকে আর চরিত্রহীনা উপাধি পেতে হলো। তা কেন? তার গায়ের রং কালো বলে? যদি রংটা ফর্সা হতো তাহলে কি তার এসব কথা শুনতে হতো? হয়তো বা না। ওর নিজের রুমে গিয়ে আয়নায় সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। হঠাৎ তাচ্ছিল্য হেসে বিড়বিড় করে বলে, আয়নায় দাঁড়িয়ে আজ নিজেকে প্রশ্ন করি, আমি কি সত্যি এতটাই অযোগ্য, নাকি পৃথিবীটা রঙের প্রেমে অন্ধ? সবাই বলে রূপের নাকি নারীর পরিচয়, কিন্তু কেউ কি দেখে আমার বুক ভরা ভালোবাসা, আমার অসীম সহ্য শক্তি? অরুর মনে ঝড় বইছে যা তার ভিতরটাকে ভেঙে তছনছ করে ফেলছে। চোখ থেকে অঝোরধারায় পানি ঝরছে। ইলাব এতটা নিচে কি করে নামতে পারে? শুধু ভালোবাসে এই অপরাধ? হায়রে পুরুষ নিজের ভুলের কারণে সত্যিকারের ভালোবাসা হারায়। ওরও চোখের পানি মুছে নেয়। সে আর কাঁদবে না। কার জন্য কাঁদবে? এই মানুষটার জন্য, যে নাকি তাকে ন্যূনতম সম্মানটুকু করে না, যে মানুষটা অবলীল সবার সামনে অপমান করে, তার দুর্বলতায় আঘাত করতে এতটুকু পিছপা হয় না। তার যোগ্যতা অযোগ্যতা নিয়ে কথা বলে সে তার জন্য কাঁদবে? সে নাকি তার পবিত্র সত্যিকারের ভালোবাসাটাকে অপমান করছে। আর কাঁদবে না সে। মানুষ তো আঘাত করেই কাঁদানোর জন্য। তাকে শক্ত হতে হবে, দুর্বল হলে চলবে না। তার জীবনযুদ্ধ আজ থেকে
শুরু। সে দেখিয়ে দিবে ইলাপের থেকে সে কম নয়। যোগ্যতা নিয়ে প্রশ্ন করছে, সে যোগ্যতা সম্পূর্ণ হবে। সে নিজের আলাদা একটা জগৎ তৈরি করে নেবে। সে দেখিয়ে দিবে মেয়েরা দুর্বল নেই, তাদেরকে ভাঙা এতটা সহজ নয়। সে মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েছে, সে আর এখানে থাকবে না, চলে যাবে আমেরিকা তার খালামণির কাছে। ওখানে বাকি পড়াশোনা করবে এবং নিজেকে তৈরি করবে কঠিন রূপে। যারা ওকে অবহেলা করেছে তাদেরকে উচিত জবাব দিতে। আর কিছু না ভেবে ওরু বিছানায় ঘুমিয়ে পড়ে। সকালে উঠে নামাজ পড়ে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করে নেয়, রুম থেকে বেরিয়ে যায়। অরু তার বাবার কাছে যায় এবং বলে, আব্বু আমি খালামণির কাছে যাব, ওইখানে গিয়ে আমি আমার বাকি পড়াশোনা কমপ্লিট করতে চাই। মেয়ের এমন কথা শুনে অরুর বাবা এনামুল চৌধুরী অবাকের শীর্ষে পৌঁছে গেছে। যে মেয়ে বলে বলে পড়াশোনা করানো যায় না, আর অনেকবার বলেছিল আমেরিকা যাওয়ার কথা, কিন্তু অরু কান্নাকাটি করে নিজের অবস্থা বেহাল করে ফেলেছে। আর আজ সেই মেয়ে নিজ থেকে বলছে এমন কথা। এনামুল চৌধুরীকে এভাবে থাকতে দেখে বলে, কি হলো, এভাবে তাকিয়ে আছে কেন? আমি কি বলছি শুনতে পাওনি? ড্রয়িং রুমে সবাই আসলো, সবাইকে বলে অরুর কথা। অরুর মা প্রথমে না করলেও পরে মেয়ের জোড়াজুড়িতে রাজি হয়ে যায়। এছাড়া বোনের কাছেই তো যাবে, তার বোন রাবেয়া বেগম অরুকে ভীষণ ভালোবাসে, তাই ওইখানে তার মেয়েকে দিলে নিশ্চিন্তে থাকতে পারে। এনামুল চৌধুরী বলেন, সব ব্যবস্থা করবে। অরুর রান্নাঘর থেকে এক কাপ চা নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে যেতে থাকে। যাওয়ার পথে ইলাপের সাথে দেখা হয়। অরু ইলাপকে দেখেও না দেখার ভান করে সেখান থেকে চলে যায়। নারী যখন অভিমান করা বন্ধ করে দেয়, তার দুঃখ, কষ্ট চাপা কান্না যখন গোপন করে, তখন বুঝতে হবে আপনার নারী আর আপনারকে ভালোবাসে না। এদিকে ইরাব অরুর যাওয়ার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। অরুকে কেমন পরিবর্তন লাগছে। যে মেয়ে তাকে দেখলে তার দিকে তাকিয়ে থাকতো, তার থেকে দৃষ্টি সরাতে চায় না, আর সেই মেয়ে একবারের জন্য তাকালো না তার দিকে। বিষয়টা কেমন খটকা লাগছে ইরাবের। হঠাৎ ইরাব তার মাথায় গাঁটটা মেরে বলল, আমি এসব কি ভাবছি? কেন? এই যা ইচ্ছা তাই করুক, তাতে আমার কি? চুলোই জাগে এই মেয়ে। এই বলে সে নিচে চলে যায়। কেটে যায় 2 দিন। এই 2 দিন অরু রুম থেকে প্রয়োজন ছাড়া বের হয়নি। ইলাফের মুখোমুখি হয়নি, সে চায় না আর ইলাফের মুখোমুখি হতে। ওরও যাওয়ার কথা ইলাপ জানে না, কেউ জানায়নি তাকে, আর জানারও প্রয়োজন বোধ করেনি। আজ ইলাপ বাসায় বলছে বন্ধুদের সাথে 1 সপ্তাহের জন্য ট্যুরে যাবে। ইলাপ বাবা মাকে বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। দেখতে দেখতে ওর চলে যাওয়ার দিন এসে গেল। সন্ধ্যা 6টায় তার ফ্লাইট। সব কিছু গোছগাছ করে ওর বুকে হাজারো কষ্ট চাপা দিয়ে ঠোঁটের কোণায় মিথ্যে হাসি রেখা ঝুলিয়ে সবার সাথে কথা বলছে। বারবার নিজের রুমটা ঘুরে ঘুরে দেখছে। আজ থেকে আর এই রুমে থাকা হবে না, আপন লোকজনের সাথে সময় কাটানো যাবে না। এই যে কথায় আছে না, কিছু পেতে হলে কিছু ত্যাগ করতে হবে। আজ সে সব কিছু ত্যাগ করে যাচ্ছে। তার সুন্দর ভবিষ্যৎ গড়তে তাকে যেতে হবে। অরুর মা ওর বোন কান্না করছে সকাল থেকে। তারা কি করে থাকবে এই চঞ্চল মেয়েটাকে ছাড়া, যার হাসি দুষ্টুমিতে মেতে থাকতো এই চৌধুরী ভিলা। আজ থেকে শূন্য হয়ে যাবে, সবার মন খারাপ অরু চলে যাবে দেখে। দুপুর গড়িয়ে বিকাল নেমে এসেছে। অরুর লাগেজ নিয়ে রুম থেকে বের হবার হয়ে পড়েছে। সবাইকে বিদায় দিয়ে নয়ন ভরা জল নিয়ে, বুকে চাপা কষ্ট নিয়ে নিজের মাতৃভূমি ছেড়ে চলে যাচ্ছে বহুদূরে। ঢাকা বিমানবন্দরে দাঁড়িয়েছে অরু, অরুর বাবা, ইলাফের বাবা আর অরুর বোন। কিছুক্ষণ পর তাদের থেকে বিদায় নিয়ে ভিতরে ঢুকে যায় অরু, সাথে ফেলে যায় এক দীর্ঘশ্বাস। এদিকে ইলাপ জানতেও পারল না, কেউ একজন হাজারো কষ্ট বুকে চাপা নিয়ে শত অবহেলা অপমান সয়ে এই দেশ ছেড়ে পাড়ি জমিয়েছে সুদূর প্রবাসে। জানতেও পারল না আজ তারা কি হারিয়েছে। অরু প্লেনের সিটে বসে চোখ বন্ধ করে নেয়। চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে প্লেন উড়াল দেয় সাদা মেঘের ভেলায় চড়ে আকাশের পথে, রেখে যায় অরুর শখের পুরুষকে। সেখানেই ছেড়ে যাচ্ছে তার সকল পিছুটান। নারীর আত্মসম্মানে আঘাত লাগলে শখের পুরুষ কেন, সব কিছু ছেড়ে আসতে পারে। পরদিন সকালে অরু গিয়ে পৌঁছায় আমেরিকার নিউ ইয়র্ক শহরে। এয়ারপোর্টে অরুর খালাতো ভাই ইমন এসেছে অরুকে নিতে। অরুকে দেখে ইমন এসে জড়িয়ে ধরে এবং ভালো মন্দ জিজ্ঞাসা করে দুজনে গাড়িতে উঠে বসে।
কয়েক ঘন্টার মধ্যে তারা বাসায় পৌঁছে যায়। ড্রয়িং রুমে সবাই অপেক্ষা করছিল অরুর জন্য। অরুকে দেখা মাত্র একটি মেয়ে ছুটে এসে জড়িয়ে ধরে অরুকে বলে, অরু কেমন আছিস তুই? ইস, তোকে দেখে কত আনন্দ হচ্ছে আমার। অরু মুচকে হেসে মেয়েটির কথায়, মেয়েটি তার খালাতো বোন বর্ষা, অনেক চঞ্চল তার মধ্যে। অরু বলে, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আর তুই কেমন আছিস? এভাবে দুজনে কথা বলে। খালামণি জড়িয়ে ধরে গিয়ে অরুর খালামণি অরুর কপালে চুমু দিয়ে কতক্ষণ কথা বলে। অরুকে নিজের রুমে দেখিয়ে দেয় ফ্রেশ হতে। অরু চলে যায় রুমে ফ্রেশ হতে, আর রাবেয়া বেগম টেবিলে খাবার ভর্তি করে যায়। অরু রুমে গিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। আজ থেকে এই অচেনা রুমটা তার থাকতে হবে। এই অচেনা শহর তাকে মানিয়ে নিতে হবে। যতই কষ্ট হোক সে নিজেকে মানিয়ে নিবে। নিজেকে গড়ে তুলবে এক কঠিন মানবী হিসাবে, যে গড়ে উঠবে কত এক শক্তিশালী নারীতে, যাকে কেউ ভাঙতে পারবে না। হয়ে উঠবে এক অগ্নিময় নারী। এই ভেবে সে মুচকে হাসে। সে পিছনে কোনো কিছু মনে করতে চায় না। সেরে এসেছে তার সমস্ত পিছুটান। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বাড়িতে ফোন দিয়ে বাবা মায়ের সাথে কিছুক্ষণ কথা বলে পরে বিছানায় গা এলিয়ে দেয়। খুব ক্লান্ত লাগছে, একটু ঘুমিয়ে নেওয়া যাক, এই ভেবে চোখ বন্ধ করে নেয়। একটা দিন কেটে যায়। অরু গিয়েছে। সবার মনের অবস্থা খারাপ হয়েছে। আজ ইলাপ বাড়ি ফিরে এসেছে। বাড়িতে এসে দেখতে পায় সবাই কেমন মনমরা হয়ে যায়। তা দেখে কিছুটা অবাক হয় ইলাপ। বাড়িটা হঠাৎ কেমন অদ্ভুত নীরব লাগছে, যে যার মতো চুপচাপ কাজ করছে। ঈশিতার মুখটা মলিন হয়েছে। সে যে এসেছে সেদিকে কারো খেয়াল নেই। ইলাপ না ভেবে নিজের রুমে চলে যায়। পরে জিজ্ঞাসা করবে। এখন তার গিয়ে আগে ফ্রেশ হতে হবে। ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। আশেপাশে তাকিয়ে দেখে কোথাও অরু নেই। কিছুটা অবাক হয়। যে মেয়ে সারাদিন বাড়িটা মাথায় তুলে রাখে, আজ তাকে কোথাও দেখা যাচ্ছে না। ব্যাপার কি? ওই অভদ্র মেয়ে কবে থেকে ভদ্র হলো? এসব ভাবতে ভাবতে নিচে চলে যায়। নিচে যেতেই ইলাফের মা তহমিনা বেগম বলে, টেবিলে গিয়ে বস, আমি খাবার দিচ্ছি। ইলাফ এক পর্যায়ে বলে ওঠে, মা কি হয়েছে তোমাদের? এমন করছো কেন? আসছি থেকে দেখছি সবাই কেমন মনমরা হয়েছ। তহমিনা বেগম এবার বলে ওঠে, যাকে ঘিরে এত হাসি খুশি থাকতো সবাই, সে তো নেই। তাহলে সবার মুখে হাসি কী করে থাকবে বল বাবা? মায়ের কথা ইলাপ কিছুটা চমকে যায়। কার কথা বলছে মা? ইলাপ বলে, কি বলছো মা? ক্লিয়ারলি বলো তো কি হয়েছে? তহমিনা বেগম বলেন, আমাদের দুষ্টু রানী অরু যে আর নেই। তহমিনের কথায় ইলাপের বুকটা ধক করে কেঁপে ওঠে। অজান্তে তার গলা কেঁপে ওঠে। সে কাঁপা কাঁপা বলবে, নেই মানে? কি হয়েছে অরুর? কোথায় অরু? তহমিনা বেগম বলেন, অরু তার খালামণির কাছে আমেরিকায় চলে গেছে, ওইখানে পড়াশোনা শেষ করবে। ইলাফের কেমন জানি লাগছে। বুকের ভিতর এক শূন্যতা কাজ করছে। তার এমন লাগছে কেন সে নিজেও বুঝতে পারছে না। তার এমন কষ্ট হচ্ছে কেন? সে তো চাইতো অরু যেন তার সামনে না আসুক। সে তো অরুকে দেখতেই পারতো না। সে চাইতো অরু যেন তার থেকে দূরে থাকতো। তাহলে আজ যখন অরু চলে গেছে, তাহলে তা শুনে তার বুকে এমন অসহ্য যন্ত্রণা কেন হচ্ছে? কেন মনে হচ্ছে তার মূল্যবান কোনো কিছু হারিয়ে গেছে? ইলাপ আর কিছু ভাবতে পারে না। সব ভাবনা ঝেড়ে ফেলে খাবার টেবিলে গিয়ে বসে। তহমিনা বেগম এসেছে, খাবার দেয় ছেলেকে। কিন্তু ইলাপ যেন খাবার গলা দিয়ে নামছে না। কি এক অদ্ভুত পীড়া হচ্ছে তার। সে দুই লোকমা খেয়ে হাত ধুয়ে উঠে পড়ে। তার খেতে পারবে না। টেবিল ছেড়ে উঠে নিজের রুমের দিকে হাঁটা ধরে। তহমিনা বেগম বলে, কিরে বাবা, তুই তো কিছুই খেলি না? ইলাপ জবাব দেয় না, সোজা নিজের রুমে চলে যায়। সে নিজেকে শান্ত করতে পারছে না। বারবার অরুর কথা মনে পড়ছে। এখন তার বিরক্ত লাগছে। ওই মেয়েটা চলে গিয়েও তাকে বিরক্ত করে ছাড়ছে। ইলাপ এবার ইরিনার কাছে ফোন দেয়। হয়তো ইরিনার সাথে কথা বলে ভালো লাগবে। ওপাশ থেকে ইরিনা ফোন ধরে। ইলাপ বেলকনিতে চলে যায়। কিন্তু অদ্ভুত ব্যাপার, ইরিনার সাথে কথা বলতেও এখন তার ভালো লাগছে না। বারবার অরুর কান্না মাখা মলিন মুখটা ভেসে উঠছে তার চোখের সামনে। ইলাফ ইরিনাকে কিছু না বলে কট করে ফোন কেটে দেয়। ফোনটা বিছানায় ফেলে শক্ত করে নিজের চুল চেপে ধরে। কেটে যায় 1 মাস। আমেরিকায় ওরও পুরো দমে পড়াশোনায় মজে আছে। তার দিনকাল ভালোই যাচ্ছে। সবার সাথে হাসি খুশি থাকার চেষ্টা করতে, কিন্তু মাঝে মাঝে ইলাপের কথা মনে পড়ে তার। ইলাপের অবহেলা, অপমান সব কিছু মনে করে দুফোঁটা অশ্রু বিসর্জন দেয়। তবে পরক্ষণে নিজেকে সামলে নেয়। আগের মতো সেই দুষ্টুমি নাই তার মাঝে। শুধু ভালো নেই ইলাপ। সেদিনের পর থেকে কেমন এক অদ্ভুত আচরণ করে।
কারোর সাথে কথা বলে না, ফ্রেন্ডদের সাথেও বেশি একটা আড্ডা দেয় না। আগের মতো সবার সাথে মিশে না, একা একা থাকে। ইলাফের শুধু অরুর কাছে যেতে মন চায়, অরুকে দেখতে মন চায়, যাকে একটা সময় দেখতেই চাইতো না। আর আজ ইলাফ সেই অরুকে দেখতে মরিয়া হয়ে উঠছে। হয়তো সে না চাইতেও অরুর মায়ায় পড়ে গেছে, যা এতদিন বুঝতে পারেনি। কিন্তু আজ অরুকে হারিয়ে বুঝতে পারছে 4 বছর পর। হাসপাতালে চৌধুরী ভিলার সবাই উপস্থিত, কারণ চৌধুরী ভিলার একমাত্র ছেলে ইলাপ চৌধুরী কার অ্যাক্সিডেন্ট করছে, খুব গুরুতর অবস্থা, বাঁচবে কিনা সন্দেহ, দ্রুত অপারেশন করতে হবে। 4 বছর পর চৌধুরী ভিলার সবাই হাসপাতালে উপস্থিত, সবার চোখে কান্না, কণ্ঠে আহাজারি, কারণ চৌধুরী ভিলার একমাত্র ছেলে কার অ্যাক্সিডেন্ট হয়েছে, খুব গুরুতর অবস্থা, বাঁচবে কিনা সন্দেহ, দ্রুত অপারেশন করতে হবে। কিন্তু ইলাপকে দেখে ডাক্তাররা এসে জানান দেয় এই অপারেশন এখানে কোনো ডাক্তারও পারবে না, এই অপারেশন শুধু একজনে করতে পারবেন, তিনি হলেন বিখ্যাত হার্ট সার্জন ও ইমার্জেন্সি ডাক্তার এসি ছাড়া। উনি ছাড়া এই অপারেশন কেউ করতে পারবে না, কিন্তু এখন উনি দেশের বাইরে। এই কথা শুনে সবাই কান্নায় ভেঙে পড়ে। হঠাৎ হাসপাতালের করিডোর ধরে একটা মেয়ে হেঁটে আসেন। তার পরনে চুড়িদার, অপর সাদা অ্যাপ্রন, মুখে মাস্ক, হাতে সাদা গ্লাভস। মেয়েটার পিছনে কয়েকটা ছেলেমেয়ে হেঁটে আসছে। মেয়েটা এসে দাঁড়ায় সবার সামনে। এক পলক চৌধুরী বিলের সবাইকে দেখে নেয়। অন্য ডাক্তাররা দেখেই চিনে ফেলে উনি কে। তারা এসে সালাম দেয়। মেয়েটা দ্রুত বেগে অপারেশন থিয়েটারে ঢুকে পড়ে। মেয়েটা ঢুকতে দেখে ইলাপের বাবা বলে ওঠে, উনি কে? আর অপারেশন থিয়েটারে কেন ঢুকছেন? একজন ডাক্তার এসে ইলাপের বাবাকে বলে, উনি ডাক্তার এসি, উনি হার্ট সার্জন আর এমার্জেন্সি সার্জন ডাক্তার। এই ঘটনা খুবই বিরল যে উনি দুইটা একসাথেই আয়ত্ত করেছেন, যা সবার দ্বারা সম্ভব হয় না। উনি একমাত্র ব্যক্তি যিনি একসাথে দুইটা গাইড করেছেন। কতজনের ইচ্ছে ওনার সাথে কাজ করায়। চিন্তা করবেন না, আল্লাহর উপর ভরসা রাখুন, সব ঠিক হয়ে যাবে। ইলেফের বাবা বলেন, আপনারা বলেন উনি দেশের বাইরে তাহলে? ডাক্তার বলে, আমি সেটাই জানতাম, কিন্তু উনি এখানে, বুঝতে পারছি না। উনি বলতে পারবেন এই যে উনি চলে যায়। প্রায় 4 ঘন্টা অপারেশন পর ডাক্তার এসি অপারেশন থিয়েটার রুম থেকে বেরিয়ে আসে। তিনি বেরিয়ে আসতে সবাই ওনার কাছে ছুটে যায়। ইলাফের বাবা জিজ্ঞেস করে, মা, আমার ছেলের এখন কী অবস্থা? কিন্তু ডাক্তার এসি কোনো কথা বলে না। তার সাথে একজন বলে ওঠে, অপারেশন সাকসেসফুল, পেশেন্টের জ্ঞান ফিরলে কেবিনে দেওয়া হবে। ডাক্তার এসি কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। আজ আবার আমেরিকা চলে যাবে, সেখানে তার পরিবারের সাথে থাকে। কেটে যায় 1 মাস। ইলাভ এখন সুস্থ। ইলাভ বিছানায় শুয়ে আছে, আর তার ভাবনা শুধু অরু। এই 4টা বছর সে ক্ষণে ক্ষণে পড়েছে অরুর দহনে। অরু চলে যাবার পর থেকে সে উপলব্ধি করতে পারছে সে কতটা ভালোবাসে অরুকে। সেদিনের পর থেকে ইলাভ একদম পাল্টে যায়। কারোর সাথে তেমন বেশি কথা বলে না, সব সময় অরুর কথা শুনতো, তাকে খুঁড়ে খুঁড়ে খায়। প্রতিটি সেকেন্ড সে অরুকে মিস করে, অরুর সাথে খারাপ ব্যবহার, তাকে অপমান, অবহেলাগুলো মনে করে প্রচুর গিল্টি ফিল করে। অরুকে হারিয়ে বুঝেছে সে অরুর মূল্য, অথচ অরু থাকতে কতটা না অপমান করছে। নিজের কাছে এখন নিজেরই ঘৃণা লাগে। অরুর রুমে প্রায় সময় গিয়ে অরুর বিছানায় শুয়ে অরুর শোয়া বালিশটা বুকে জড়িয়ে কান্না করে। মাঝে মাঝে চুপচাপ বসে থাকতো। সে যেন অরুর রুমে অরুর অস্তিত্ব উপলব্ধি করতে পারত। এই 4টা বছর তার নরক যন্ত্রণায় কাটছে। অরুকে ছাড়া এখন তার জীবনটা বিরক্তময় লাগে। তার ব্যবহারে সে অনুতপ্ত, অনুশোচনায় ভোগে সারাক্ষণ। ভাবে অরু কি তার ভুলের ক্ষমা করবে তাকে? ভালোবাসে কি আবারও আপন করে নেবে তাকে? অরু যাওয়ার পরেই ইরিনাকে সে ইগনোর করতে থাকে। তার সাথে ঠিকমতো কথা বলতো না, কারণ ইরিনার সাথে কথা বলতে তার ভালো লাগতো না। সে সময়ের সাথে সাথে বুঝতে পারে ইরিনা তার ভালোবাসা নয়, তার ভালো লাগা ছিল। আর অরু ছিল ভালোবাসা ছিল, যাকে সে না বুঝে অবহেলা করেছে, অবজ্ঞা করেছে। এখন সে চায়, খুব করে চায় অরুকে। কত রাত নির্ঘুম কাটিয়েছে, কেঁদে কাটিয়েছে পুরো রজনী, শুধু অরুকে মনে করে। ইলাপ তার বাবার বিজনেস এর দেখাশোনা করে। ওই দিন অফিস থেকে ফেরার সময়
অরুর ভাবনায় অন্য মনস্ক হয়ে গাড়ি চালানোর দরুন অ্যাক্সিডেন্ট হয়। আর এই 4 বছরে অরু শুধু কয়েকবার বাড়িতে কথা বলছে। অরু নিজের ইচ্ছায় কথা বলেনি, কথা বলে সে মায়া বাড়াতে চায়নি। সে তার পড়াশোনায় মন দিয়েছে, নিজেকে গড়ে তুলছে এক শক্তিশালী নারী রূপে। যাকে ভাঙা এতটা সহজ নয়, সে হয়ে উঠছে এক প্রতিবাদী নারী, অন্যায়ের জম, দুর্নীতিবাদের আতঙ্ক, হিংস্র নারী পাচারকারী এবং ধর্ষকদের মৃত্যুর যমরাজ হিসাবে নিজেকে তৈরি করে রেখেছে, যার নাম শুনলে অপরাধীরা ভয়ে কেঁপে ওঠে। দেশ বিদেশে জায়গায় তার নাম ছড়িয়ে আছে। একজন তুখোড় মেধাবী অভিসঙ্গী সিআইডি অফিসার আর। তবে তাকে কখনো কেউ দেখতে পায়নি, আজও তার চেহারা কেউ দেখতে পায় না, শুধু তার সাথে কাজ করা কলিগরা ছাড়া। সে গোপনে তার শত্রুর বিনাশ করে কোনো মিশনে গিয়ে অসফল হয়ে ফিরে আসেনি, এসেছে সফল হয়ে। তার বুদ্ধিমত্তা এবং তুখোড় কাজের দক্ষতা থেকে সবাই তাকে খুব পছন্দ করে। যেমন পছন্দ করে তেমন কেউ কেউ আবার হিংসা করে। অরু নিজের বিছানায় শুয়ে আছে, তখনই অরুর খালামণি রাবেয়া বেগম এসে বলে, ওরু, আমাদের বাংলাদেশ যেতে হবে। ঈশিতার বিয়ে ঠিক হয়েছে। আর 1 সপ্তাহ পরে ঈশিতার বিয়ে। তোর জন্য সবাই কান্না করে। কতদিন ধরে তোকেই তারা দেখে না। মানা আমার, রাজি হয়ে যা। ওরু রাবেয়া বেগমের দিকে তাকিয়ে বলে, আমার বোনের বিয়ে আর আমি যাব না? ভাবলে কি করে মামুনি? কিন্তু এখন যেতে পারবো না, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে। তোমরা এখন চলে যাও, আর আমি গায়ে হলুদের দিন চলে আসবো। আর কি করার, রাবেয়া বেগম অরুর কথা মেনে রুম থেকে বেরিয়ে যায়, কারণ উনি জানেন অরু তার কথায় অবিচল। সে এখন যাবে না মানে যাবে না, তাই কিছু না বলা চলে গেলেন। অরু বিছানায় শুয়ে বাঁকা হাসে আর বারবার করে বলে ওঠে, আমরা তো আসতে হবে, আমার বোনের বিয়ে, এসে দেখতে হবে না পাত্র কেমন, আদৌ আমার বোনের যোগ্য কিনা। এই বলে আবারও অরু ঠোঁটের কোনায় বাঁকা হাসি ফুটিয়ে তোলে, যার মিনিং একমাত্র অরুই জানে। কি হবে আবার ওই চৌধুরী বিলায়? চৌধুরী ভিলে আনন্দের সময় হলেও কেউ আনন্দিত হতে পারছে না, কারণ চৌধুরী ভিলে সেই দুষ্টুমিটা নেই, যার কারণে সবসময় চৌধুরী ভিলে হট্টগোলে মেতে থাকতো। কিন্তু এখন তো সে নেই, তাই বাড়িটা কেমন নির্জীব হয়ে আছে। আর ঈশিতা তো মনমরা হয়ে বসে থাকে সবসময়, কারণ তার আদরের বোনটা তার কাছে নেই। সে থাকলে আজ কতটা আনন্দের হতো। তার বিয়েটা ঈশিতা পছন্দ হচ্ছে না, যার সাথে বিয়ে ঠিক করছে সে শিকদার বাড়ির ছেলে রিমন শিকদার। বাইরে থেকে পড়াশোনা করে 1 মাস আগে বাড়িতে এসেছে। ঈশিতাকে দেখে নাকি তার অনেক পছন্দ হয়েছে, তাই বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। ছেলেকে দেখে, তার পরিবারকে দেখে সবাই বিয়েতে রাজি হয়ে যায়, আর বিয়েটা খুব শীঘ্রই সেরে ফেলতে চায়। কিন্তু ঈশিতার কাছে রিমন একদম ভালো লাগেনি। ওই দিন রেস্টুরেন্টে গিয়েছিল বাবার কথায় রিমনের সাথে দেখা করতে। তখন রিমন তাকে নানা ছুতে স্পর্শ করার চেষ্টা করছিল আর কেমন নজরে তাকিয়েছিল ঈশিতার দিকে। তখন কোনো রকম বিদায় নিয়ে এসে পড়েছিল ঈশিতা। সেদিন থেকে তার মনটা আরও বিষণ্ণ হয়ে আছে। কেমন যেন মনটা কু ডাকছে, হয়তোবা কিছু ঘটতে চলছে। সিআইডি ব্যুরো অফিসার অরু আর অন্যান্য অফিসার কিছু একটা নিয়ে আলোচনা করছে। সবার মুখে রিয়াকশন দেখে বোঝা যাচ্ছে খুব গুরুত্বপূর্ণ কিছু নিয়ে আলোচনা করছে। এবার মিশনের জন্য যেতে হবে বাংলাদেশে। অরুর সাথে যাবে আরও 4 জন ইন্সপেক্টর, জয়, আহানা, রুশান, ঝর্ণা। যে কোনো মিশনে এই 4 জন সবসময় অরুর সাথে থাকে। তারা অরুকে ভালোবাসে, নিজেদের বোনের মতো দেখে, আর তা শুধু কর্মের বাইরে। আর যখন তারা কর্মস্থলে থাকে তখন অরু তাদের সিনিয়র অফিসার আর। আলোচনা শেষ হলো, যে যার মতো চলে যায়। আরও মিশনের সমস্ত দায়িত্ব অরুর উপর। কেটে গেছে কয়েকটা দিন। আজ ওরা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবে, সাথে ওরা 4 জন। অরুর পরনে সাদা শার্ট, কালো প্যান্ট, পায়ে কালো শুজ, হাতে দামি ব্র্যান্ডের ঘড়ি, চোখে কালো চশমা, চুলগুলো উঁচু করে বাঁধা, হাঁটা চলন ধীর, পা ফেলার ছন্দ স্থির, চোখ সোজা সামনে। সে যখন হাঁটে পথটা যেন একদম নীরব হয়ে যায়, কারণ তার চলনে আছে আদেশের শক্তি। তীক্ষ্ণ চোখে তার পর্যবেক্ষণ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর তার পিছন পিছন আছে তার মারমুকুটের দল বাহিনী। অরু ওদের মারকুটে দল বলে ডাকে মাঝে মাঝে। অরু আজ যাবে বাড়ির কেউ জানে না, কারণ অরু জানায়নি। অরু সবাইকে সারপ্রাইজ দিবে হঠাৎ আগমন করে। পরদিন ড্রয়িং রুমে বসে
আছে। আজ ঈশিতার গায়ে হলুদ, কিন্তু ঈশিতা নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে বসে আছে। অরুকে ছাড়া এই বিয়ে কিছুতেই করবে না, গায়ে হলুদও দিবে না। সবাই চিন্তিত হয়ে বসে আছে ড্রয়িং রুমে, সাথে ইলাপও আসছে। হঠাৎ কলিং বেলের আওয়াজ হয়। রহিমা বেগম গিয়ে দরজা খুলে দেয়। দরজার এপাশে তাকাতে রহিমা বেগম পাথরের ন্যায় দাঁড়িয়ে থাকে। চোখ থেকে আপনা আপনি পানি গড়িয়ে পড়ে। এতদিন পর নিজের মেয়েকে দেখে কথা বলার শক্তি যেন হারিয়ে গেছে। ড্রয়িং রুমে সবাই রহিমা বেগমের দিকে তাকিয়ে আছে অবাক হয়ে। এনামুল চৌধুরী বলে ওঠেন, কি হয়েছে, এভাবে তাকিয়েছ কেন, কে এসেছে? দরজার ওপাশে অরু ঠোঁটের হাসি ঝুলিয়ে দাঁড়িয়ে আছে। অরুর মা এবার জোরেই অরু বলে কান্না করে দেয়। অরু, মা আমার, তুই এসেছিস? আর আমি স্বপ্ন দেখছি কি না সোনা? এই বলে বুকে জড়িয়ে নেয় মারকুটে। দলের চোখও পানি চিকচিক করছে। অরু আসার কথা শুনে সবাই চমকে যায়। ইলাপ উঠে দাঁড়িয়ে পড়ে। অরু ভিতরে আসে। সবাই একে একে অরুকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। অরু সবাইকে নানা কথা বলে শান্ত করে। আর ইলাপ এক কোণায় দাঁড়িয়ে এক দৃষ্টিতে অরুর দিকে তাকিয়ে আছে। ওরও সবকিছু কেমন পরিবর্তন লাগছে। তার ড্রেস আপ, কথা বলার ধরন সবই পাল্টেছে। ওরও আজ ইলাপের কাছে অত্যাধিক সুন্দরী লাগছে। ওরও সবার সাথে কথা বলে ইলাপের দিকে তাকায়। ইলাপ তার দিকে তাকিয়েছে, ফলে দুজনের চোখাচোখি হয়ে যায়। ওরু মুচকে হেসে বলে, ভাইয়া কেমন আছো? ইলাপ অবাক হয়ে বলে, ওরু তার সাথে কথা বলছে? সে তো ভেবেছিল কথা বলবে না। ইলাপ মনে মনে বলে, আমি ভালো নেই রে, তোকে ছাড়া একদমই নেই। কিন্তু মনের কথা মনে চেপে বলে, আমি ভালো আছি, তুই কেমন আছিস? ওরও ইলাপের কাছে গিয়ে বলে, আমিও ভালো আছি। আর এত ইতস্তত বোধ করার দরকার নেই। 4 বছর আগের কথা ভুলে যাও, আমি ভুলে গেছি। আমার বড় ভাই হিসাবে তুমি শাসন করেছিলে, এটা স্বাভাবিক। বড় ভাইরা তো ছোট বোনদের শাসন করবে। এখন আমি শুধরে গেছি বড় ভাইয়া। এই কথাগুলো ইলাপের সাথে আস্তে আস্তে বলে, অন্য কেউ শুনতে পায় না। অরুর কথাগুলো শুনে ইলাপের বুকটা ধক করে ওঠে। বুকে চিনচিন ব্যথা শুরু হয়। তাহলে কি অরু তাকে ভুলে গেছে? আর সে কি তাকে ভালোবাসে না? ইলা ব্যথিত নয়নে অরুর দিকে তাকিয়ে থাকে। এরপর সবাইকে বলে উপরে চলে যায়। আর অরুর সঙ্গীরা কেউ রুমে দেওয়া হয়, তারা ফ্রেশ হতে চলে যায়। অরু আসার কথা শুনে ঈশিতা দরজা খুলে দৌড়ে অরুর রুমে গিয়ে অরুকে জাপটে ধরে কান্না করতে থাকে। অরু কোনো রকমে বোনকে বুঝিয়ে শান্ত করে। কিছুক্ষণ পর জয়, রুশান, আহানা আর ঝর্ণা ড্রয়িং রুমে এসে বসে। ওরা সবার সাথে আড্ডায় মেতে ওঠে। রুশান এমন এমন সব কথা বলছে যে বারবার ড্রয়িং রুমে হাসির রোল পড়ছে। আসলে রুশান অনেক মজার মানুষ। সে তার ফানি ফানি কথায় সবাইকে হাসিয়ে মারে। কিন্তু অরু কখনো হাসেনি তার কথায়, এটাই তার দুঃখ। সবাই তার কথা হাসে, অথচ তার গম্ভীর রাগী ম্যাম হাসে না। রুশান কথা বলতে বলতে হঠাৎ তার চোখ যায় সিঁড়ির দিকে। দেখে অরু আসছে ধীর গতিতে, গম্ভীর তার চেহারা, ঠোঁটে এক বিন্দু পরিমাণ হাসি নেই। এই মুখটা দেখলে তাদের ভয়ে পরাণ কাঁপে। সাথে সাথে রুশান কথা বলা বন্ধ করে ফেলে। আর চারজন বসা থেকে দাঁড়িয়ে যায়। চারজনের চোখে মুখে ভয় স্পষ্ট, কারণ অরু এসব পছন্দ করে না। ড্রয়িং রুমে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে তাদের দিকে। কি হচ্ছে তারা কিছুই বুঝতে পারছে না। অরু ওদের কাছে এসে দাঁড়ায় আর বলে, কি হলো, এইভাবে দাঁড়িয়ে আছে কেন? আর এমনভাবে আমাকে ভয় পাওয়ার কি আছে? আমি বাঘ না ভাল্লুক? জয় মনে মনে বলে, এর চেয়েও বেশি কিছু ম্যাম, কিন্তু আফসোসে মুখ ফুটে বলতে পারল না। অরু বলে, এটা আমাদের কাজের জায়গা না, আর না কাজের মতো এসেছি, সো এত ভয় পাওয়ার কিছু নেই। তোমরা এখানে আমার নাম বলেও ডাকতে পারো, ওকে? আমি তোমাদের ছোট বোনের মতো। অরুর কথা শুনে চারজনের ঠোঁটে হাসি ফুটে ওঠে। এভাবে সারাটা দিন কেটে যায় হাসি আনন্দে। রাতে হলুদের অনুষ্ঠান, সব কিছু সুন্দর করে সাজানো হয়েছে। খুব ভালো করেই করা হয় হলুদের অনুষ্ঠান। পরদিন সকালে সবাই উঠে বিয়ের কাজকর্মতে ব্যস্ত হয়ে যায়। এটা সেটা করছে। অরু তার মারকুটে বাহিনী নিয়ে তারা আলোচনা করছে। ঈশিতাকে সাজানো হয়। ইতিমধ্যে বর এসে গেছে। সবাই হৈ হৈ করে আনন্দে মেশছে। বরকে এনে বসানো হয়, ঈশিতাকেও নিচে নামানো হয়। অথচ অবাক করার বিষয়, অরু বের হচ্ছে না তার রুম থেকে। ঈশিতা আশেপাশে খুঁজছে তার বোনকে, কিন্তু কোথাও পাচ্ছে না। তার চোখে বিন্দু বিন্দু পানি জমা হয়। কাজী সাহেব যখন রুমানের কাছে গিয়ে কবুল বলার জন্য, তখনই অরু কথায় সবাই চমকে সিঁড়ির দিকে তাকায়। অরু পরনে এক গাঢ় নেভি ব্লু শার্ট, যা তার শরীর
নিখুঁতভাবে মানিয়েছে। চোখে লুকিয়ে আছে কঠিন সিদ্ধান্ত। কালো ফিটের প্যান্টে তার হাঁটার প্রতিটি পদক্ষেপ দৃঢ় ও নিয়ন্ত্রিত। কোমরে ঝুলানো বেল্টে অফিসিয়াল আইডি, সঙ্গে ছোট নোটবুক, সবকিছু পরিমিত, কিছু বাড়তি নেই। চুল শক্ত করে পাইনিটেল বাঁধা, মুখে কোনো ভারী মেকআপ নেই, শুধু চোখে হালকা কাজল, যা তার তীক্ষ্ণ দৃষ্টি আরও ধারালো করে তুলছে। চোখে লুকিয়ে আছে অভিজ্ঞতা, ঠোঁটে চেপে রাখা দৃঢ়তা, পায়ে কালো লো হিল তাকে নীরব দেখাচ্ছে, কিন্তু ভয়ঙ্কর আত্মবিশ্বাস ভরা। সবাই অবাক হয়ে তাকিয়েছে ওর দিকে। অরু তখন বলে উঠছিল, এত তাড়া কিসের রিমন শিকদার বিয়ে করার? রিমন চমকে যায়, তাকায় অরুর দিকে। রিমন কিছুটা আতঙ্কিত নিয়ে কাঁপা কাঁপা গলা বলে, মানে? অরু এবার বাঁকা হাসে বলে, অন্যের জীবন নষ্ট করে এখন এসেছিস আমার বোনের জীবন নষ্ট করতে, বান্দির বাচ্চা। অরুর এমন কথায় সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে অরুর দিকে। অরু এসব কি বলছে? আর অরু এমন ড্রেস আপ দেখে আরও অবাক হয়ে যায় সবাই। ইলাব এক দৃষ্টিতে তাকিয়েছে তার শ্যামাঙ্গিনী দিকে। হে অরু, তার শ্যামাঙ্গিনী অরুকে এমন পোশাকে আর তার ঝাঁঝালো স্বরে, রাগী কণ্ঠে একদম ঝাঁসি কি রানী লাগছে ইলাপের নিকট। কিন্তু তার মুগ্ধতা কাটিয়ে নজর দেয় ঘটনাটি কি হতে চলছে। রিমনকে এভাবে গালি দেওয়ার জন্য রিমনের বাবা আমান শিকদার এগিয়ে এসে অরুকে বলে, এই মেয়েকে তুমি আর আমার ছেলেকে এসব কি বলছো কেন? অরু এবার চোখ রাঙিয়ে তাকায় আমান শিকদারের কাছে। সে চোখে ইতিমধ্যে দাবানলের ন্যায় আগুন জ্বলছে। এই মুহূর্তে অরুকে দেখলে যে কেউ ভয় পেয়ে যাবে। আমান শিকদার ভয় পেল, কিছুটা পিছিয়ে গেল। অরু এবার বাঘিনী ন্যায় হুঙ্কার ছেড়ে বলে, ছেলের সম্বন্ধে কি জানেন আপনি? ছেলেকে বিদেশে পাঠিয়েছিলেন উচ্চশিক্ষায় শিক্ষিত করতে, কিন্তু সেখানে আপনার ছেলে কি করে না করে তার খোঁজ খবর রেখেছিলেন আপনি? কি অপকর্ম করে বেরিয়েছে আপনার গুণধর পুত্র? অরুর কথা শুনে সবাই অরুর দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায়। আর রিমনের মা গিয়ে বলে, কি করছে আমার ছেলে, যার কারণে তুমি এত কিছু বলছো আমার ছেলেকে? আর ওদিকে রিমন ভয়ে বারবার শুকনো ঢোক গেলছে। অরু এবার বলে, কি করছে আপনার গুণধর ছেলেকে জিজ্ঞাসা করুন। রিমন কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, আমি কি করব? আমি কি কিছু করিনি। অরু এবার পাখা হাসে বলে, তাই নাকি মিস্টার রিমন শিকদার? আপনি যেহেতু কিছু করেননি, তাহলে আপনার গলায় এভাবে কাঁপছে কেন? বুঝতে পেরেছি আপনি কিছু বলবেন না, তাহলে তা আমারই বলতে হয়, তাই না রিমন শিকদার? কিছুটা টেনে টেনে বলে। এতে রিমনে ভয়ে পায়, তার কপাল থেকে ঘাম বেরোচ্ছে। অরু জয়কে ডাক দেয়। জয় একটা ল্যাপটপ এনে সবার সামনে রাখে এবং একটা ভিডিও চালু করে দেয়। ভিডিও থেকে দেখা যাচ্ছে আহ, রিমন একটা মেয়েকে নিয়ে হোটেল রুমে ঢুকেছে এবং বিছানায় শুয়ে দিয়ে মেয়েটা চোখ বুজে যাচ্ছে। দেখে বোঝা যাচ্ছে মেয়েটা অজ্ঞান হয়েছে। পরে মাঝখানে ভিডিও কাট করে দেওয়া হয়। পরবর্তী অংশে দেখা যাচ্ছে মেয়েটি জীর্ণ শীর্ণ অবস্থায় পড়ে আছে বেডে এবং রিমন শার্ট গায়ে দিয়ে সেই রুম থেকে বেরিয়ে আসে। ভিডিওটা দেখে উপস্থিত সবাই রাগে ফুঁসছে এবং রিমনের দৃষ্টিতে ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে আছে। এমনকি রিমনের বাবা মাও, কারণ তারা বুঝতে বাকি রইল না যে তাদের ছেলে কী হয়েছে। আমান শেখদের ছেলের কাছে গিয়ে কড়া ধরে ঠাস ঠাস করে চড় বসিয়ে দেয় রিমনের গালে আর বলে, এই জন্য তোকে আমি বিদেশে পাঠিয়েছিলাম এমন জঘন্য আর নোংরা কাজ করার জন্য? তোর মতো ছেলের বাবা আমি ভাবতেই আমার ঘৃণা লাগছে। কি করে তোর বাবা হলাম আমি? তুই একটা মেয়ের জীবন নষ্ট করে দিলি, কি করে পারলি? এবার আমান শিকদার ওর দিকে তাকিয়ে বলে, মা, ওর সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করো। ওর যদি মৃত্যুদণ্ড হয় তবুও আমার কোনো আপত্তি নেই। ওর মতো কুলাঙ্গার ছেলে আমি চাই না। এই বলে আমান শিকদার এবং তার স্ত্রী চলে যায় বাড়ি থেকে। আর এদিকে রিমন আচমকা হেসে ওঠে এবং পকেট থেকে রিভলভার বের করে ঈশিতার মাথায় তাক করে আর বলে, কি ভেবেছিলে আমাকে ধরতে পারবি? আমি এতটা কাঁচা খেলোয়াড় নেই যে এত সহজে ধরা দিব। আমাকে যেতে দে, নয়তো গুলি করে দেব তোর কলিজার বোনকে। এতে সবাই ভয় পেয়ে গেল। অরু নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়েছে, তার ঠোঁটে বাঁকা হাসি। হঠাৎ পেছন থেকে ঝর্ণা এসে রিমনের মাথায় রিভলভার ধরে রিমনের হাত থেকে রিভলভারটা নিয়ে নেয় আর বাঁকা হেসে বলে, এবার বেঁচে দেখা নিজেকে, জানোয়ারের বাচ্চা। ওরও বাঁকা হেসে বলে, গুড জব ঝর্ণা। ঝর্ণা হাসে আর বলে, সব কিছু আপনার থেকে শেখা ম্যাম। বাড়ির সবাই হতবাক প্লাস
অবাকতা দূর করতে পারছে না। তাদের মনে একটাই প্রশ্ন, অরুকে। কয়েকজন রিমনকে নিয়ে বেরিয়ে পড়ে, তার পেছনে জয়, আহানা আর ঝর্ণাও চলে যায়। ওরও বাড়ির সবার উদ্দেশ্যে বলে ওঠে, জানি অনেক প্রশ্ন তোমাদের মাথায় ঘুরপাক খাচ্ছে, কিন্তু এখন প্রশ্নের উত্তর দেওয়ার সময় নেই, পরে এসে সব বলে দিব। এই বলে অরু চলে যায়। আর এদিকে রুশান সবাইকে বলে, আপনারা সিআইডি অফিসার এআর এর নাম শুনেছেন? সবাই মাথা নাড়ায়। এনামুল চৌধুরী বলেন, শুনবো না কেন? উনি খুব দক্ষ, বুদ্ধিমতী, তখুর একজন সিআইডি অফিসার, যার অবদান অনেক। বড় বড় মিশন ওনাকে পাঠানো হয়, তা সফলভাবে কমপ্লিট করে আসে। রুশান এবার হেসে বলে, সিআইডি অফিসার এআর হলো আপনাদের মেয়ে অরু। এই বলে রুশান বেরিয়েছে। এদিকে যেন বোমা ফাটলো ড্রয়িং রুমে। সবাই অবাক হয়ে একে অপরের দিকে তাকিয়ে দেখছে। ইলাপ তো স্তব্ধ হয়ে দাঁড়িয়েছে। এটা সে কি শুনল? যাকে সে যোগ্যতা নিয়ে একসময় কথা শুনেছিল, আর সে নাকি নাম করা একজন সিআইডি অফিসার। অন্যদিকে পরিত্যক্ত একটা গোডাউনে রিমনকে বাঁধা অবস্থায় চেয়ারে রাখা হয়েছে, আর তার সামনে অরু চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আছে। ওর চোখে রাগ আর ক্ষোভ স্পষ্ট। রিমানের চোখে ভয়ে আর আতঙ্কে ফেটে যাচ্ছে। ওরও এবার বলে, তোদের মতো কিছু অমানুষ জানোয়ারের জন্য মেয়েরা কোথাও নিরাপদ নেই। যখন তখন তোদের পুরুষত্ব জেগে ওঠে। মেয়েদের জীবন নষ্ট করতে তোরা পিছপাস না। ভুলে যাস না তোদের মা বোন আছে। নারীরা তোদের ভোগের বস্তু মনে করিস, দুর্বল ভেবে আঘাত করিস। তোরা তো নিজেদের পুরুষত্ব কাটিয়ে কেটে পড়িস। তোরা ভালো সমাজের নীতিতে চলতে পারিস, কিন্তু মেয়েদের সহ্য করতে হয় এই সমাজের জঘন্যতম কটু কথা। তাদের পদে পদে তিরস্কার হয়, সম্মুখীন হতে হয় কলঙ্কিত নারী, শুনতে হয় ধর্ষিতা নামটি। তখন এসব সহ্য করতে না পেরে অকাতরে সমাপ্তি ঘটায় তাদের জীবনযাত্রা। আর তোমাদের মতো ধর্ষকরা সমাজে ভালো মানুষের মুখোশ পরে নির্দ্বিধায় ঘুরে বেড়ায়। আর আজ আমি সেই নারী হয়ে তোর মতো ধর্ষককে শাস্তি দেব। না, না, আমি শাস্তি দেব না। তোর শাস্তি দিবে সেই নারী যার জীবনটা তুই নষ্ট করছিস। সে আজ নিজে হাতে তোর শাস্তি দিবে। কয়জন পারে নিজের ধর্ষককে নিজে হাতে শাস্তি দিতে? রিমন চমকে যায়। ওর বাঁকা হাসে মেয়েটির নাম ধরে ডাক দেয়। তখনই সেই মেয়েটি রুমে আসে। কালো পোশাকে তার পূর্ণ গেটআপ, চোখে আগুন, ঠোঁটের কোণা বাঁকা হাসি, হাতে তার ছুরি। ধীর পায়ে এগিয়ে আসছে রিমনের সামনে। মেয়েটি যত এগিয়ে আসছে, রিমনের ভয় তত বেড়ে যাচ্ছে। কারণ সহজ সরল মেয়েটি আজ অগ্নিকন্যা লাগছে, রণমূর্তি ধারণ করে তার দিকে এগিয়ে আসছে। মেয়েটি এসে দাঁড়ায় ইমনের সামনে। মেয়েটি শান্ত, কিন্তু কণ্ঠে তার কঠোরতা বজায়। চোখের থেকে যেন আগুনের গোলা বেরোচ্ছে। তেজি কণ্ঠে বলে ওঠে, কিরে জানোয়ারের বাচ্চা, চিনতে পেরেছিস আমায়? দেখে নে ভালো করে। শুধু ওই দিন তোর নোংরা প্রস্তাবে রাজি হইনি বলে আমাকে ঘুমের ওষুধ খাইয়ে তুই আমার সাথে নোংরা খেলায় মেতেছিলি। শুধু তোর সাথে বেড শেয়ার করতে চাইনি বলে তুই জেদ করে এমন করছিস আমার সাথে। এই জানোয়ার, তুই কি করে বুঝবি মেয়েদের সতীত্ব কতটা দামি? মেয়েদের কাছে যদি সবচেয়ে মূল্যবান কিছু হয়ে থাকে, সেটা হলো একটা মেয়ের সতীত্ব। আর তুই আমার সতীত্বে আঘাত করছিস। তুই আমাকে অসতী করে দিয়েছিস। তুই কি করে বুঝবি একটা দর্শিতা মেয়ে বেঁচে থাকা এই সমাজে কতটা কষ্টকর, কলঙ্কের? তোদের মতো কতগুলো কাপুরুষ নিজের পুরুষত্বের অধিকার ফলিয়ে গা ঢেকে দিয়ে ঘুরে বেড়ায়, আর তর্পে তর্পে সেই ধর্ষিতা মেয়েটা কষ্ট উপলব্ধি করে। আজ তোকে আমার নিজে হাতে শাস্তি দিব। তুই বেঁচে থেকো, মরবি প্রতি ক্ষণে ক্ষণে। তুই বারবার নিজের মৃত্যু কামনা করবি জানোয়ারের বাচ্চা। এই বলে মেয়েটি নিজের হাতে ছুরি দিয়ে জায়গা মতো বসিয়ে দেয়। রিমন চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলে। মেয়েটি নিজের কাজ সম্পূর্ণ করে বিজয়ের হাসি আসে। তখনই রুমটায় পুলিশ আসে। অরুরা প্রবেশ করে। অরু পুলিশদের উদ্দেশ্যে বলে, ওর ট্রিটমেন্ট করিয়ে নিয়ে যাবেন থানায়, আর যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করবেন। পুলিশগুলো ইয়েস ম্যাম বলে সেলুট জানায়, আর অরু ও বাকি সবাই বেরিয়ে আসে। সাথে মেয়েটিকেও নিয়ে যায়। মেয়েটির নাম নীলা। অরু নীলাকে তাদের সদস্যদের একজন করে নিয়েছে। বাসার সবাই ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। ড্রয়িং রুমে ইলাপ সহ সবাই বসে আছে। অরু এসে বসতেই ইনামুল চৌধুরী বলে ওঠে, মামুনি, তুমি সিআইডি অফিসে জয়েন করছো, আমাদের কাউকে জানাওনি কেন? অরু বলে, কেন বাবা, তোমরা খুশি হওনি? এনামুল চৌধুরী মেয়ের
কাছে এসে মাথায় হাত বুলিয়ে বলে, খুশি হব না কেন মামুনি? অনেক খুশি হয়েছি। আমার মেয়ে একজন নামকরা সিআইডি অফিসার, এটা তো গর্বের বিষয় মা। কিন্তু আমাদের জানাওনি তো, তাই বললাম মামুনি। ওরও বাবার কথা হাসে আর বলে, তোমাদের যদি আগে বলে দিতাম তাহলে কি আর তোমাদের এভাবে চমকে দিতে পারতাম? তোমাদের চমকে দেওয়ার জন্য এতদিন বলিনি। আজ আমি এই পর্যায়ে এসেছি শুধু একজনের কারণে। তার অবদান আমি কখনোই ভুলব না। সবাই ওর দিকে তাকায়। ঈশিতা বলে, কে সে? অরু ইলেফের দিকে তাকায় আর মুচকি হেসে বলে, আছে কেউ একজন। সে যদি আমাকে না বুঝাতো আমার একজন আছে, সে যদি আমাকে না বুঝাতো আমার অবস্থান, তাহলে হয়তো এতদূর আসতে পারতাম না কখনো। আর আমি তার প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকবো। কিন্তু আমি বলতে চাইছি না এখন সে কিছু না হয় অজানায় থাক। এই নিয়ে আর কেউ কিছু বলল না। ওরও যেহেতু বলতে চাইছে না, তো এই নিয়ে আর ঘাটানো ঠিক হবে না। তাই অন্য টপিক নিয়ে কথা বলতে শুরু করলো। ইলাপ ভালো করেই বুঝতে পারছে ওরও কথাগুলো তাকেই বলছে। ইলাপের খুব কষ্ট হয়, নিজের মাঝেই খারাপ লাগা শুরু করে, চোখের পানি টলমল করছে। ওর যদি তাকে ক্ষমা না করে তাহলে সে কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবে না। তার পক্ষে অরুকে ছাড়া তার পক্ষে একদম সম্ভব নয়। সে অরুকে চায়, চায়, কিন্তু ইলাপ তো জানে না এই অরু আগের অরু নয়, যে কয়েকটা মিষ্টি কথা বললে একদম গলে পানি হয়ে যাবে। আগের অরু ছিল সহজ সরল, আবেগী, দুষ্টু, চঞ্চল, যার কারণে প্রতিনিয়ত অপমানিত হতো। আর এখনকার অরু কঠিন, সাহসী, বিপ্লবী নারী, যার ভিতরে আবেগের ছিটে ফোঁটা নেই। সে এখন এক কঠোর মানবীতে রূপান্তর হয়েছে। আগের অরু আর এখনকার অরু, দিন রাত পার্থক্য তাদের মাঝে। আর এই অরুকে জয় করতে হলে অনেক কাঠখড় পোড়াতে হবে, তাও সন্দেহ জয় করতে পারবে কিনা। আর অন্যদিকে জয় আর এক দৃষ্টিতে ঈশিতার দিকে তাকিয়ে থাকে। ঈশিতা যেন তার দৃষ্টি সরছে না। ঈশাতিকে যখন বধূ বেশে প্রথম দেখেছিল তখনই তার হৃদস্পন্দন থমকে গিয়েছিল। এক মুহূর্তের জন্য দৃষ্টি সরাতে পারছিল না। অজানা এক অনুভূতি তার অন্তরে বাসা বেঁধেছে। এক অজানা ভালো লাগা ছুঁয়ে যাচ্ছে তার তনুমন। ঝর্ণা এসে পর্যবেক্ষণ করছিল এতক্ষণ, বুঝতে পেরে তাদের সহকর্মী সিআইডি অফিসার জয় ভালো করেই প্রেমে করছে। ঝর্ণা মুচকি এসে জয়ের কাঁধে হাত রেখে বলে, কি স্যার, প্রেমে পড়ছেন নাকি? এভাবে চেয়ে আছেন, চোখের পলক তো ফেলছেন না। এভাবে তাকালে নজর লেগে যাবে তো স্যার। ঝর্ণার কথা জয় মাথা চুলকে চোখ নিচে নামিয়ে নেয় আর মুচকে এসে, ইস কি বেহায়ের মতো তাকিয়েছিল মেয়েটার দিকে। আর সে কি করবে? মেয়েটা তার সামনে আসলে তার মন চায় দুনিয়া সব ভুলে শুধু তার দিকে তাকিয়ে থাকতে। এতে তার কি দোষ? জয়ের এমন অবস্থা দেখে ঝর্ণা মিটিমিটি হাসে। রাতে ডিনার করে আরও কিছুক্ষণ গল্প করে যার যার রুমে চলে যায় ঘুমানোর জন্য। কিন্তু ছাদে চলে যায় নিরিবিলি সময় কাটানোর জন্য। কিছুক্ষণ চোখ বন্ধ করে আকাশের পানে মুখ করে তাকিয়ে থাকে। হঠাৎ আর পিছনে কারো অস্তিত্ব টের পায়। কেউ একদম তার কাছে এসে দাঁড়িয়েছে। হুট ধীরে ধীরে চোখ খুলে পিছনে ফিরে তাকায়। ওরও পিছনে তাকিয়ে দেখে ইলাপ দাঁড়িয়ে আছে। ওর সামনের দিকে তাকিয়ে বলে, ভাইয়া তুমি এখানে, কিছু বলবে আমায়? ইলাপ মনে মনে দেখে, এই মেয়েকে দেখছো, ভাইয়া ছাড়া কিছুই বলে না। এই মেয়ে কি বুঝতে পারছে না তার মুখে ভাইয়া ডাকটা আমার কলিজায় বিচ্ছে? ইলাপ অরুকে বলে, আমার দিকে তাকা অরু পাখি। অরু এই ডাকে থমকে যায়, বুকের ভিতরটা ধক করে ওঠে। এই ডাকটা শুনে তার কি যেন হলো, কিন্তু এসবের প্রশ্রয় দিল না। আগের মতো থেকে বলে উঠল, কিছু বলার থাকলে বলে ফেলো ইলাপ। একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আমায় এড়িয়ে চলছিস? ওরু, কই না তো। আমি তো নিজেকে সময় দিচ্ছি ইলাপ। অনেক বদলে গেছিস ওরু। আমি বদলাইনি, সময় বদলে গেছি ইলাপ। আমায় কি ক্ষমা করা যায় না? ওরু, তুমি তো কোনো ভুল করনি, ক্ষমা আর কথা আসছে কেন? ইলাপ, সত্যি ভুল করিনি তো। তুই আমার সাথে আগের মতো কথা বলিস না কেন? ওরু, বড় ভাই হিসেবে তোমার সাথে যেভাবে যতটুকু কথা বলা হয় তা তো বলি ইলাপ। শুধু বড় ভাই? হুম। আর ওই দিন তুমি আমাকে বড় ভাই হিসাবে শাসন করেছো, আমার ভুলের জন্য শাস্তি দিয়েছো, আঙ্গুল উঁচিয়ে দেখিয়ে দিয়েছো আমার জায়গা কোথায়। আর তোমার জন্য তো আমি এই পর্যায়ে এসেছি। আর তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। এই বলে ইলাপকে রেখেই চলে যায় অরু। আর ইলাপ অরু যাওয়ার পরে তাকিয়ে থেকে বুঝতে পেরেছে অরুকে পেতে হলে অনেক কাঠখড় পোড়াতে হবে,
অনেক কষ্ট করতে হবে। ইলা বিড়বিড় করে বলল, অরু পাখি আমি জানি তোকে খুব কষ্ট দিয়েছি, আমার উপর রাগ করে থাকাটা স্বাভাবিক। কিন্তু আমি তোর মনে আবারও ভালোবাসার সৃষ্টি করব। এর জন্য আমার যতই কষ্ট করতে হোক আমি করব। তবুও তোকে আমি হারাতে পারবো না অরু পাখি। কারণ তোকে আমি অসম্ভব ভালোবেসে ফেলছি। তোকে ছাড়া বেঁচে থাকা আমার জন্য অসম্ভব হয়ে গেছে। ইলাপ চোখের পানি গড়িয়ে পড়া ডান হাত দিয়ে মুছে নেয়। অরু বিছানায় নিজের রুমে গিয়ে বিছানায় বসে শুয়ে পড়ে। মনে পড়ে যায় আগের দিনেরগুলো। যতগুলো ভুলে থাকার চেষ্টা করুক কিন্তু আদৌ কি ভোলা সম্ভব? তার কিশোরী বয়সে প্রথম ভালোবাসা, ভালো লাগা, যাকে নিয়ে তার ছোট্ট হৃদয়ে ভালোবাসার স্বপ্ন বুনেছিল, তার ভালোবাসার প্রথম প্রণয় পুরস্কার। ওকে ভালোবাসলে কি কখনো ভোলা যায়? নাকি ভোলা সম্ভব? সে সে রয়ে যায় আজীবন মনের এক কোণে, হয়তো অরুর মাঝে রয়ে গেছে, কিন্তু তা আর আগের মতো প্রকাশ করে না। থাক না কিছু অনুভূতি লুকানো হৃদয়ের সুপ্ত খুনে, তাতে দোষের তো কিছু নেই। এসব ভেবে অরু এক দীর্ঘশ্বাস ছাড়ে। তার সকল কষ্ট বেদনা এই দীর্ঘশ্বাস এর মাধ্যমে ঝেড়ে ফেলতে চাচ্ছে। পরের দিন অরু ঘুম থেকে উঠে নামাজ পড়ে নেয় এবং বাগানের মধ্যে কিছুক্ষণ হেঁটে আসে। এটা তার রোজকার অভ্যাস। সবাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আসে। ঝর্ণা একটু আশপাশটা দেখছিল আর কারোর সাথে ফোনে কথা বলে হাঁটছিল। হঠাৎ কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নেয়, কিন্তু পড়ার আগে কেউ তার কোমর জড়িয়ে ধরে। ঝর্ণার হাত থেকে ফোনটা পড়ে যায়। দুজনে দুজনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তারপর ইমন ঝর্ণাকে ঠিক দাঁড় করে বলে, এই যে সিআইডি ম্যাডাম, নিজেকেই তো এখনো সামলাতে পারেন না, তো জনগণকে কি করে সামলাবেন? এখনো সময় আছে, হরলিক্স খেয়ে নিজের শক্তি বাড়ান। এই বলে চোখ টিপ দিয়ে সেখান থেকে কেটে পড়ে। আর ঝর্ণা বেচারি বোকার মতো চেয়ে থাকে। পরে যখন কথার মিনিং বুঝতে থাকে তখন রাগে গজগজ করতে থাক বলে, শালাই তো তোর বউকে গিয়ে হরলিক্স, তোর মাথাটাই গরম করে দিল খচ্চরটা। এই বলে সেও বাসার ভিতরে ঢুকে পড়ে। সন্ধ্যার দিকে অরু কাউকে কিছু না বলে সাধারণ পোশাকে বাড়ি থেকে বেরিয়ে যায়। পরনে তার সাদা সালোয়ার কামিজ, মাথায় ওড়না দেওয়া। কেমন বোকা বোকা আর ভয় মিশ্রিত চাহনি নিয়ে হাঁটছে অরু। এই মুহূর্তে অরুকে একদম ভোলা ভালা সহজ সরল অবলা নারী মনে হচ্ছে, যাকে সহজে ভেঙে গুঁড়িয়ে দেওয়া যায়। অরুকে হাঁটতে হাঁটতে একটা নীরব গলির সামনে এসে দাঁড়ায়। সেখানে দিনের বেলা মানুষজন যেতে ভয় পায়, আর মেয়েরা তো কমিসকালেও এই গলির পথ যায় না। অরু সেই গলির পথে প্রবেশ করে। কিছুটা দূরে যেতে দেখতে পায় কিছু দূরে কয়েকটা ছেলে বসে মদ গিলছে। চারিদিকে কেমন অন্ধকার লাগছে। কয়েকটা ছেলে ফোনে ফোনে কি যেন দেখছে আর খিলখিল করে আসছে। দেখতেই বোঝা যাচ্ছে ভালো কিছু দেখছে না অন্তত। কিছুটা দূরে আরও কয়েকজন নিচ্ছে, যা খুব সূক্ষ্ম নজরে পর্যবেক্ষণ করছে অরু। ঝোপঝাড়ের পিছনে দাঁড়িয়ে তার শরীর রাগে ফেটে যাচ্ছে, চোখ দুটো রক্তবর্ণ ধারণ করছে। মন চাচ্ছে এক্ষুনি এইগুলোকে গিয়ে উত্তম মাধ্যম দিতে, কিন্তু এরক্ষণ এরকম বোকামি সে কিছুতেই করবে না, নয়তো হিতেই বিপরীত হবে। অরু কিছু সাবধানে জঙ্গলের ভিতরে হেঁটে যায়। হঠাৎ একটা বাড়ি তার চোখে পড়ে। বাড়িটা একতলা বিশিষ্ট, খুব পুরাতন, দেখেই বোঝা যাচ্ছে কেমন শ্যাওলা পড়েছে এবং লতাপাতায় ভরে গেছে বাড়িটা চারপাশে। অরু সেদিকে এগিয়ে যায়, একটা ভাঙা ফটক দিয়ে চোখ রাখে একটা রুমে। যা দেখতে পায় এতে তার রাগ সপ্তম আকাশে উঠে জন্য যথেষ্ট। প্রায় 20-25টার মতো মেয়েকে আটকে রাখা হয়েছে। কয়েকটা ছেলে ওই মেয়েগুলো শরীরে বাজেভাবে স্পর্শ করতে চাইছে, আর মেয়েগুলো ভয়ে কান্না করছে। হঠাৎ অরু পিছন থেকে কারো হেঁটে আসার শব্দ শোনা যাচ্ছে। এদিকে অরুকে না পেয়ে আহানা চিন্তায় পড়ে গেল। কোথায় গেল অরু ম্যাম? আশেপাশে খোঁজে, দেখে কোথাও অরু নেই। পরে গিয়ে সবাইকে জানায়। সবাই এবার চিন্তায় পড়ে যায়। ঝর্ণা এবার বলে, ম্যাম আবার একা ওই আস্তানায় চলে যায়নি তো? ঝর্ণার কথা শুনে জয়, আহানা আর রুহাসান চমকে তাকায় ঝর্ণার দিকে। রুশান বলে, যদি ঝর্ণার কথা সত্যি হয় তাহলে অরু ম্যামের কাছে যাওয়া আমাদের এক্ষুনি উচিত। জানি অরু ম্যামের কিছু করতে পারবে না, তবুও ভয় হচ্ছে, কারণ ওইখানকার অনেক লোক, তারা খুবই ভয়ঙ্কর। অরু ম্যাম যতই সাহসী হোক, কিন্তু ওরা যদি অরু ম্যামের কোনো ক্ষতি করে ফেলে?
বাড়ির সবাই ভয় পেয়ে যায়। ওরা চারজন বের হতে যাবে, অমনি সদর দরজায় চোখ যায় তাদের। সবাই সেদিকে তাকিয়ে দেখে অরু আসছে। অরুকে দেখে ওরা স্বস্তির শ্বাস ফেলে। অরুর মা অরুকে জড়িয়ে ধরে, কোথায় গিয়েছিলে মা, আমাদের কাউকে কিছু না বলে? কত চিন্তা হচ্ছিল তোর জন্য। অরু মাকে সান্ত্বনা দিয়ে উপরে চলে যায়। ফ্রেশ হয়ে বিছানায় বসে ভাবছে কিছুক্ষণ আগের কথা। কারো হাঁটার শব্দ পাচ্ছিল অরু। তখনই অরু সতর্ক হয়ে যায় এবং লুকিয়ে পড়ে এক জায়গায় দেখতে পায় একটা লোক, মুখে কালো মাস্ক, কালো হুডি পরা। লোকটা ভারী ভারী পায়ের আওয়াজ তুলে সেই বাড়ির ভিতরে ঢুকে পড়ে। অরু বুঝতে পারে এটাই ওদের লিডার আশিক খন্দকার, যে নাকি নারী পাচারের মতো জঘন্য কাজ করে বেড়াচ্ছে এবং ভদ্রতার মুখোশ পরে এই সমাজে ঘুরে বেড়াচ্ছে। আর ওদের মতো জানোয়ারদের মুখোশ উন্মোচন করাই অরুর কাজ এবং ওকে ধরতে ও বাংলাদেশে এসেছে। অরু নিজের রাগ সংবরণ করে সেখান থেকে সাবধানতা অবলম্বন করে বেরিয়ে আসে। ওকে তো রাতে দেখে নিবে। অরুর ভাবনার মাঝে দরজায় নক পড়ে। অরুর অনুমতি দেয়। অনুমতি পেয়ে তার মারকুটে বাহিনী রুমে এসে তারা আলোচনায় ব্যস্ত হয়ে পড়ে। কিছুক্ষণ তারা আলোচনা করে রুম থেকে বেরিয়ে যে যার রুমে গিয়ে বিশ্রাম নিতে থাকে, কারণ রাতে তাদের উপর অনেক ধকল যাবে। অরু চুপচাপ বিছানায় শুয়ে থাকে। তখনই অরুর ফোনে একটা মেসেজ আসে। মেসেজ সিন করে দেখতে পায় তাতে লেখা, তুমি জানো প্রিয়তমা, তোমার জন্য আমার এই মন কতটা আকুল। তুমি আমার সর্বাঙ্গে মিশে আছো মিশে আমার সমস্ত হৃদয় জুড়ে। তোমার জন্য আমার এই মন সর্বদা পুড়ে। অরু বুঝতে পারে এটা কে পাঠিয়েছে। সে একজন বুদ্ধিসম্পন্ন মেয়ে, সে বুঝবে না কার মনে কি চলছে। সে তো চোখ দেখেই বলে দিতে পারে। আর এটা বুঝবে না। অরু মনে মনে তাচ্ছিল্যে হাসে হাসে বিড় করে বলে, হায় রে পুরুষ মানুষ, থাকতে মূল্য দেয় না, হারিয়ে গেলে বুঝে এর মূল্য কতটা। পুরুষ মানুষকে আসলে বোকা নাকি বেশি পেয়ে গেলে অবহেলা করতে তারা আনন্দ পায়। ইলাপ নিজের রুমে বসে অরুর চিন্তায় মগ্ন। সে ভাবছে কি করে আবার অরুর মনে তার প্রতি ভালোবাসা সৃষ্টি করবে, কি করে তার মনে জায়গা নেবে। অরু যে এখন কঠিন মানবীতে পরিণত হয়েছে, এই কঠিন মানবী কি করে বুঝবে ইলাপের ভালোবাসা, ইলাপের অপরাধবোধ, ইলাপের অনুশোচনা সব ভুলে কি ওই কঠিন মানবী ইলাপকে আপন করে নিবে? এই প্রশ্নগুলি ইলাপের মনে বারবার প্রতিধ্বনিত হয়েছে। রাতের বেলা অরু আর তার বাহিনী নিয়ে বেরিয়ে পড়ে তাদের মিশনের জন্য। তারা এসে পৌঁছায় ওই গলিতে। চারিদিকে অরু তাদের বাহিনী নিয়ে ঘেরাও করে দিয়েছে এবং কিভাবে কি করবে হবে সব বুঝিয়ে দিয়েছে। অরু, জয়, ঝর্ণা ওরা গলির ভিতরে ঢুকে পড়ে। অরুরা চুপি চুপি ওই বাড়ির ভিতরে ঢুকে পড়ে। যারা আশেপাশে যারা ছিল তাদেরকে খুব বুদ্ধিমত্তার সাথে ক্লোরোফর্ম ফর্ম দিয়ে অজ্ঞান করে ফেলে। ওরও ফটক দিয়ে রুমে চোখ দেখে কয়েকটা ছেলে মদ খেয়ে মাতলামি করছে আর আশিক খন্দকার ফোনে কার সাথে কথা বলছে। কথা বলার টপিক হলো কখন কোথায় মেয়েগুলোকে নিয়ে যাবেন। ওর দরজা ধাক্কা ভেঙে ভিতরে প্রবেশ করে শব্দ শুনে আশিক শিকদার পিছনে তাকায়, দেখে মাস্ক পরে কালো হুডি গায়ে তিনজন দাঁড়িয়েছে। আশিক রেগে বলে এটে, এই তোরা কে? আর এইখানে কি করছিস? এই কথা বলার সাথে সাথে ওর হিংস্র বাঘিনীর ন্যায় ঝাঁপিয়ে পড়ে আশিকের উপর। একে একে মেরেই যাচ্ছে আশিক খন্দকারকে। আচমকা এমন আক্রমণে কেউ প্রস্তুত ছিল না, তাই তারা চেয়েও কিছু করতে পারল না। অন্য ছেলেগুলো এগিয়ে আসতে নিলে জয় আর ঝর্ণা তাদের থামিয়ে মার শুরু করে দেয়। তোমাদের কত বড় সাহস আমাদের সামনে আমাদের এয়ারে গায়ে হাত তুলবে? এই বলে মার দেওয়া শুরু করে। এয়ারের কথা শুনে সবাই ভয়ে থরথর করে কেঁপে ওঠে। তারা জানে এয়ার কতটা ভয়ঙ্কর। ইতিমধ্যে পুলিশ বাহিনীও চলে আসে, সবাইকে অ্যারেস্ট করে নিয়ে যায়। মেয়েগুলোকে নিরাপদে নিজেদের ঠিকানায় পাঠিয়ে দেওয়া হয়। পুলিশগুলো অরুকে অভিনন্দন জানিয়ে সেলুট দিয়ে চলে যায় আর অরু যাবার আগে অরুর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে। তারা প্রায় রাত 2টার সময় বাসায় ফিরে এসে দেখে সবাই চিন্তিত মুখে আছে ড্রয়িং রুমে। অরু গিয়ে অরুর বাবার কাছে গিয়ে সোফায় বসে পড়ে। অরুর বাবা মেয়ের মাথায় হাত বুলিয়ে দেন। তিনি বুঝতে পেরেছেন তার মেয়ে খুব ক্লান্ত আর তার মারকুটে বাহিনী হাত পা ছড়িয়ে সোফায় বসে আছে। ঈশিতা সবাইকে এনে পানি দেয়। জয় পানির গ্লাস এগিয়ে দিতে জয় মুচকি হেসে পানির গ্লাসটা হাতে নেয়।
গ্লাস নেওয়ার সময় জয়ের হাতের স্পর্শ ঈশিতার হাতে লাগে। এতে ঈশিতা কিছুটা কেঁপে ওঠে। তা দেখে জয় বাঁকা হাসে। কিছুক্ষণ ড্রয়িং রুমে থেকে সবাই যে যার রুমে চলে যায়, কারণ তারা আজ খুব ক্লান্ত। আর অন্যরা তেমন কিছু বলে না। সকাল 10টায় টিভির নিউজ প্রত্যেকটা চ্যানেলে সিআইডি অফিসার এয়ার মিশন নিয়ে কথা বলছে। সবাই তার প্রশংসায় পঞ্চমুখ। ড্রয়িং রুমে সবাই বসে দেখছে। আর অরুর বাবার ঠোঁটে ফুটে উঠে গর্বের হাসি। অরুর মাও অনেক খুশি। তারা মেয়ের সফলতায় ভীষণ খুশি। অরু তাদের খুশি দেখে তারও ঠোঁটে মুচকি হাসির রেখা ফুটে ওঠে। অরু তাকায় ইলাপের দিকে। তার মানে এই মানুষটার জন্য আজ সে এই সফলতার মুখ দেখছে। ওই দিন যদি ইলাপ ওর সাথে এমন ব্যবহার না করতো, তাহলে হয়তো ওরা আগের মতো ন্যাকা, দুষ্টু আর সহজ সরল অরুই থাকতো। এই লোকটার জন্য সে এতটা পরিবর্তন করছে নিজেকে। ইতিমধ্যে জয় বলে ওঠে, আপনাদের খুশিকে বাড়িয়ে দিয়ে আরেকটা খুশি দিলে কেমন হয়? সবাই একসাথে বলে ওঠে, সেটা আবার কি? জয় অরুর দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, আপনারা নিশ্চয় ডক্টর এসি নাম শুনেছেন, যিনি ইরাফের অপারেশন করেছিল? সবাই এক বাক্যে বলে, চিনি তো ওনাকে। জয় এবার বলে, সেই ডাক্তার এসি হলো আমাদের অরু ম্যাম, যিনি হার্ট সার্জন এবং এমার্জেন্সি সার্জন ডক্টর এসি। সবাই যেন এই কথাটা শুনে পুরো স্তব্ধ হয়ে যায়। কি শুনছে তারা? তাদের কি আজ অবাক হওয়ার দিন? ইরাফ তো অরুর দিকে এক দৃষ্টিতে তাকিয়েছে। এই মেয়েটাকে নাকি সে একসময় যোগ্যতা নিয়ে কথা শুনেছিল। এখন তো মনে হচ্ছে সে এই মেয়ের যোগ্যই নেই। নিজেকে কেমন অসহায় লাগছে। অরুকে হারানোর ভয় আরও জেঁকে বসছে তার অন্তর। ইলাপ চুপচাপ সেখান থেকে উঠে রুমে চলে যায়। একরাশ বিষণ্ণতা ছেয়ে গেছে তার মনের আকাশে। অরু কি তাকে গ্রহণ করবে? সে যেমন যোগ্যতা সম্পন্ন, বিয়েও তো তেমন যোগ্যতাশীল ছেলেকে করবে। আর ভাবতে পারছে না ইরা। মাথার চুল চেপে ধরে রেখেছে, চোখ থেকে পানি পড়ছে। মেয়েটাকে এতটাই ভালোবেসে সে তাকে ছাড়া এখন কোনো কিছু কল্পনা করতে পারে না। অরুকে হারালে সে বাঁচবে না। অরু ড্রয়িং রুম থেকে সবেমাত্র নিজের রুমে এসেছে, আচমকা কেউ সে তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। অরু চমকে যায়। পরক্ষণে বুঝতে পারে এটা আর কেউ নেই ইলাপ, কারণ তার গায়ের পারফিউম এই বলে দিছে। ইলাপ ডুকরে কেঁদে ওঠে। এতে অরু ভড়কে যায়, অবাক হয় ইলাপের কান্না দেখে। হঠাৎ ইলাপ কেন এভাবে বাচ্চাদের মতো কাঁদছে ওরও বোধগম্য হচ্ছে না। অরু নিজেকে ছাড়াতে চাইলে আরো শক্ত করে জড়িয়ে ধরে ইলাপ অরুকে, যেন ছেড়ে দিলে অরু কোথাও হারিয়ে যাবে। ইলাপ কান্না মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, ওর প্লিজ আমায় ক্ষমা করে দে। আমি মানছি আমি তোর সাথে অন্যায় করছি, তোকে অবহেলা করছি, অপমান করছি, কিন্তু বিশ্বাস কর এর জন্য আমি ভীষণভাবে অনুতপ্ত। আমি প্রতিক্ষণে পড়ছি তোর দহনে, প্রতিটা রাত তোর জন্য কেঁদেছি, তোকে পাওয়ার জন্য, একটা বার ছুঁয়ে দেখার জন্য কত রাত ছটফটে কাটেছি। প্লিজ ওরও আমায় মাফ করে দে। আমি তোকে ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। আমাকে একটা বার সুযোগ দিয়ে দেখ, পৃথিবীর সমস্ত ভালোবাসা তোর পায়ে এনে দেব। শুধু একটা বার সুযোগ দে কলিজা আমার। তোকে খুব যত্নে করে রাখবো আমার করে। পারলে আমি তোর গোলাম হয়ে থাকবো সারা জীবন। তবুও তুই আমায় ছেড়ে যাস না অরু পাখি, আমি মরে যাব তোকে ছাড়া। এই বলে ইলাপ কাঁদতে কাঁদতে নিচে বসে পড়ে। অরু দুই পা জড়িয়ে কান্না করতে থাকে আর বলতে থাকে, আমাকে ছেড়ে যাস না অরু, আমায় মাফ করে দে। আমাকে একটা বার সুযোগ দে অরু, একটা বার। অরু পাথরের ন্যায় সোজা হয়ে দাঁড়িয়ে থাকে। ইলাপের কান্না মিশ্রিত প্রত্যেকটা কথা তার হৃদয়ে তীরের মতো বিঁধছে। অরুর চোখে আজ পানি। যতই হোক সে তো এই লোকটাকে ভালোবাসে। ভালোবাসার মানুষটি এমন বিধ্বস্ত অবস্থায় কে বা সহ্য করতে? দরজায় জয়, আহানা, ঝর্ণা আর ঈশান দাঁড়িয়েছে। তাদের চোখেও পানি। তারা অরুর কাছেই আসছিল। হঠাৎ ইলাপের এমন আর্তনাদ দেখে ওইখানে দাঁড়িয়ে পড়ে। আর এত সময় সবগুলো কথা তারা শুনছে। ইলাপের কথা শুনে তাদের খুব কষ্ট হচ্ছে। কেমন মায়া মায়া লাগছে ইলাপের প্রতি। কতটা ভালোবাসে ইলাপ তাদের অরু ম্যামকে। অরু ইলাপের মুখোমুখি হয়ে বসে আছে আর বলে, এমন করে বললে কি কেউ ক্ষমা না করে থাকতে পারে? আরে হাজার পাপী বান্দা যদি আল্লাহর কাছে কান্না করে ক্ষমা চায়, আল্লাহ পর্যন্ত তাকে ক্ষমা করে। আর আমি তো তার তুচ্ছ বান্দা মাত্র। আমি কি করে ক্ষমা না করে থাকতে পারি বলো? ক্ষমা মহৎ গুণ। ইরা
অরুর দিকে তাকিয়ে থেকে। ভালোবাসি জামাই? অরু উপর নিচ মাথা নাড়ায় বলে, ভালোবাসি, খুব ভালোবাসি। সাথে সাথে ইলাপ জড়িয়ে ধরে অরুকে। অরুও তার ভালোবাসাকে শক্ত করে জড়িয়ে ধরে রাখে, রাগে অনুরাগে। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।